হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল জেনজি ওয়ারিয়ার টু আর সবার প্রিয় প্ল্যাটফর্ম, সবার প্রিয় ইউটিউব চ্যানেল কেমোফাইল বাংলা। আবারও আমরা হাজির হয়েছি পদার্থের তরল অবস্থার দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্ট যদি তোমরা কেউ দেখে না থাকো, আমাদের এই ভিডিওরই ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে। তো চলো কথা না বেরিয়ে আমরা শুরু করি এই অধ্যায়েরই দ্বিতীয় পার্ট। আমরা দ্রবণ সম্পর্কে তো জেনেছি। দ্রবণ কথার অর্থই হলো দুটি পদার্থের সমসত্ব মিশ্রণই হলো দ্রবণ। এক কথায় সবসময় আমরা দুটি পদার্থের কথা বলবো না, দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণই হলো দ্রবণ, যাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। যার পরিমাণ তুলনামূলক বেশি ছিল তাকে আমরা দ্রাবক বা সলভেন্ট নাম দিয়ে চিহ্নিত করেছিলাম। যার পরিমাণ তুলনামূলক কম ছিল তাকে আমরা দ্রাব্য বা সলিউট নামে অভিহিত করেছিলাম। তো এটা খুব স্বাভাবিক, আমরা সকলেই জানি যে আমরা যে শরবত আমরা খাই, অর্থাৎ জলে এবং চিনির যে দ্রবণ আমরা পান করে থাকি, সেটা এক প্রকার দ্রবণ। তাহলে আমরা এটাও সবাই নিশ্চয় খেয়াল করেছি, যখন আমরা জলে চিনিকে যুক্ত করি, অর্থাৎ কোনো সময় যদি সমপরিমাণ জলে 1 চামচ চিনি আমরা যুক্ত করি, আবার যদি আমরা ওই একই পরিমাণ জলে 2 চামচ চিনি যুক্ত করি, তবে ওই দুটি পাত্রের গাঢ়ত্ব বা মিষ্টতা ভিন্ন হয়। অর্থাৎ আমরা সোজা ভাষায় বলতে পারি, যেই পাত্রতে আমরা 2 চামচ চিনি যোগ করেছি তার মিষ্টতা বেশি, এবং যেই পাত্রতে আমরা 1 চামচ চিনি যুক্ত করেছি সেই পাত্রের মিষ্টতা কম হয়। এই মিষ্টতা ব্যাপারটা কি? এটাই হলো গাঢ়ত্ব। তো আমরা আজকে শিখব যে দ্রবণের গাঢ়ত্বকে আমরা কত রকম ভাবে, অর্থাৎ কতগুলি একক দ্বারা প্রকাশ করতে পারি। আমরা খুব সাধারণভাবে বলতে পারি যে যেই পাত্রতে 2 চামচ তার গাঢ়ত্ব বেশি। এটাকে আমরা কেমন প্রকাশ করতে পারি? যদি আমরা বলে থাকি যে এই পাত্রের গাঢ়ত্ব 2 চামচ চিনি পার পাত্র, এই পাত্রের গাঢ়ত্ব 1 চামচ চিনি পার পাত্র, অর্থাৎ এই পাত্রের দ্রবণে কতটুকু চিনি নেওয়া হয়েছে, এই পাত্রের দ্রবণে কতটুকু চিনি নেওয়া হয়েছে। এইভাবেই তো আমরা প্রকাশ করছি যে কোনো দ্রবণের গাঢ়ত্বকে। তো আমরা চলো আজকে দেখে নিই আর কোন কোন এককে এই দ্রবণের গাঢ়ত্বকে আমরা প্রকাশ করতে পারি। তো সাধারণত আমরা দ্রবণের গাঢ়ত্বকে বিভিন্ন এককে প্রকাশ করে থাকি, যার মধ্যে আমরা একটু দেখে নিই দ্রবণের বিভিন্ন গাঢ়ত্বের এককগুলির মধ্যে শতকরা মাত্রা দ্বারা প্রকাশ করে থাকি। শতকরা কথার অর্থ আমরা বুঝতে পারছি কি, যে 100 ভাগের মধ্যে, অর্থাৎ কোনো দ্রবণকে যদি আমরা 100 ভাগ পরিমাণ নিই, তাহলে সেই 100 ভাগ পরিমাণ দ্রবণ, সবাই মনোযোগ দিয়ে শুনবো, দ্রবণ অর্থাৎ যার মধ্যে সলভেন্ট এবং সলিউট উভয় উপস্থিত, এই 100 ভাগ দ্রবণের মধ্যে কতটুকু ভাগ বিশুদ্ধ সলিউট বা দ্রাব্য আমরা সেখানে যুক্ত করেছি, সেটাকে আমরা প্রকাশ করে থাকি শতকরা মাত্রা দিয়ে বা পার্সেন্ট কনসেন্ট্রেশন দিয়ে। দ্বিতীয় আমরা প্রকাশ করে থাকি মোলারিটি দিয়ে। আচ্ছা, মোলারিটি কথার অর্থ সোজা কথায় বলতে গেলে আমরা মোল সম্পর্কে সকলেই জানি। 1000 ml বা 1 লিটার যদি আমরা দ্রবণ নিয়ে থাকি, তাহলে ওই 1000 ml বা 1 লিটার দ্রবণে বিশুদ্ধ সলিউট কত মোল উপস্থিত, সেটাকে প্রকাশ করার নামই হলো মোলারিটি। একই রকম ভাবে ওই দ্রবণের গাঢ়ত্বকে আমরা নরমালিটি দিয়ে প্রকাশ করে থাকি। নরমালিটি কথাটা এসেছেই তুল্যাঙ্ক ভার থেকে, অর্থাৎ 1 লিটার অথবা 1000 ml দ্রবণে বিশুদ্ধ দ্রাব্য বা সলিউট কত তুল্যাঙ্ক ভার আছে, সেটা যখন আমরা প্রকাশ করে থাকি তাকে আমরা বলবো নরমালিটি। একই রকম ভাবে ফর্মালিটি দিয়ে আমরা প্রকাশ করে থাকি। আচ্ছা, ফর্মালিটি ব্যাপারটা কি? ফর্মালিটি ব্যাপারটা কিছুই না, যেটাই মোলারিটি সেটাই হলো ফর্মালিটি। এদের ফর্মালিটি আলাদা একটা টার্ম কেন এখানে নিয়ে আসা হলো? আমরা সবাই জানি যে বিশেষ কিছু যৌগ আছে বা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, যারা সাধারণ অবস্থাতে বিশুদ্ধ অণু আকারে অবস্থান না করে তারা ল্যাটিস বা ক্রিস্টাল আকারে অবস্থান করে।
অর্থাৎ যাদের স্বাধীনভাবে আমরা কোনো অণুকে পাই না, তাদের দ্রবণের ক্ষেত্রে আমরা এই ফর্মালিটি কথাটা ব্যবহার করে থাকি। কিন্তু যেটাই ফর্মালিটি বলবো সেটাই বাস্তবে মোলারিটি, অর্থাৎ তাদের ক্যালকুলেশনটা কি হয়, সেম টাইপেরই হয়। আমরা বিস্তারিত জানবো আমরা কিভাবে এগুলো বের করব। একই রকম ভাবে আমরা মোলালিটি এই টার্মটা আমরা শিখব। মোলালিটি এবং মোলারিটি এই দুটো বিষয়ে সবাই একটু গুলিয়ে ফেলে, গুলানোটাই খুব স্বাভাবিক, কারণ নামটাও অনেকটা কাছাকাছি। কিন্তু নামটা অনেকটা কাছাকাছি হলেও এদের মধ্যে বিস্তর ফারাক আছে, এবং এদের ফারাক আছে তাদের সিগনিফিক্যান্সে, অর্থাৎ তাৎপর্যতে। তো সেগুলো আমরা বিস্তারিত শিখব। আমরা পরবর্তীতে প্রকাশ করে থাকি গ্রাম পার লিটার এই এককে, যেটা আমরা খুব ছোটবেলা থেকে সকলে শিখে আসছি। যে কোনো পদার্থের গাঢ়ত্ব বা ঘনত্ব বলতে কি বোঝায়, ভর বাই আয়তন। ঠিক এই ভর বাই আয়তন দিয়েই আমরা যে কোনো দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করে থাকি। আমরা পরবর্তীতে আমরা শিখব পিপিএম, অর্থাৎ পার্টস পার মিলিয়ন। মিলিয়ন কথার অর্থই হলো 10 লক্ষ ভাগ। আমরা সকলেই জানি 1 মিলিয়ন মানে কত, 10 লক্ষ ভাগ। অর্থাৎ যদি আমরা দ্রবণটাকে 10 লক্ষ ভাগ যদি নিই, তো ওই 10 লক্ষ ভাগের ভিতর বিশুদ্ধ দ্রাব্য কত পরিমাণ আছে সেটাকে যখন আমরা প্রকাশ করে থাকি, তখন আমরা পিপিএম এককে প্রকাশ করে থাকি। এছাড়াও আরো একটি ভাগ আছে যাকে আমরা বলি মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন। মোল ভগ্নাংশ নির্ণয় করা আমরা ইতিপূর্বে আমরা শিখেছি। এখন কোন একটা দ্রবণের ভিতরে দ্রাবক এবং দ্রাবক এদের যে মোল ভগ্নাংশ, অর্থাৎ তাদের মোল সংখ্যার যে আনুপাতিক ভাগার, যখন আমরা আনুপাতিক ভাগার দিয়ে অর্থাৎ মোল ভগ্নাংশ দিয়ে সেটাকে প্রকাশ করে থাকি, তখন তাকে আমরা মোল ভগ্নাংশ বলে থাকি। তাহলে চলো সবাই আমরা একবার চোখ বুলিয়ে নিই যে যে কোনো দ্রবণের গাঢ়ত্বকে আমরা কোন কোন এককে সাধারণত প্রকাশ করে থাকি। তাহলে চলো আমরা একবার দেখে নিই, দেখার পরে আমরা পুনরায় আশা করি আমরা সকলে দেখে নিয়েছি যে একটা দ্রবণের গাঢ়ত্বকে আমরা কত রকম ভাবে প্রকাশ করে থাকি। তো চলো আমরা একে একে শিখতে থাকি যে এই বিভিন্ন গাঢ়ত্বগুলোকে আমরা কিভাবে ক্যালকুলেশন করে, অর্থাৎ গণনা করে তাদের মানগুলোকে আমরা বের করব। তাহলে আমরা এগিয়ে যাই প্রথম যে একক, অর্থাৎ শতকরা মাত্রা বা পার্সেন্ট কনসেন্ট্রেশন সম্পর্কে। তো চলো আমরা এই বিষয়টাকে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আচ্ছা, আমরা মনে করি আমরা জলে চিনিকে দ্রবীভূত করেছি, বেশ, জলের ভিতর চিনিকে দ্রবীভূত করেছি। তো তাই যদি হয়, আমরা ধরে নিচ্ছি এই আমার একটি পাত্রে সবাই আমরা আমার বোর্ডে যে ছবিটা আঁকা আছে তার দিকে একটু খেয়াল করি। এই ছবিতে আমরা একটা পাত্রতে বিশুদ্ধ জল নিয়েছি, যার পরিমাণ আমরা 90 গ্রাম নিয়েছি। আর একটি পাত্রে বিশুদ্ধ আমরা চিনি নিয়েছি, এবং সে চিনির পরিমাণটা আমরা 10 গ্রাম নিয়েছি।
তাহলে এখন যদি আমরা এই 10 গ্রাম চিনিকে যদি এই জলের ভিতর দ্রবীভূত করি এবং একটা দ্রবণ যদি আমরা তৈরি করি, তো সেই মোট দ্রবণের পরিমাণটা কত হবে? অর্থাৎ তাদের পরিমাণটা ভরে যদি আমরা প্রকাশ করি তাহলে বলতে পারি কি দ্রবণটা 100 গ্রাম হবে। 90 গ্রাম জল এবং 10 গ্রাম চিনি, মোট দ্রবণের পরিমাণ 100 গ্রাম। তাহলে এখন মোট দ্রবণের পরিমাণটা কত? নিশ্চয়ই 100 গ্রাম। তাহলে আমরা যে এখন এটা লিখেছি যে পার্সেন্টেজ কনসেন্ট্রেশন, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবের পরিমাণ, তাহলে আমার এই যেখানে দ্রবণটা তৈরি করলাম এই দ্রবণের মধ্যে বিশুদ্ধ দ্রাব কোনটা? নিশ্চয় চিনি। এবং 100 ভাগ দ্রবণের পরিমাণ, তো এখানে আমরা দ্রবণের পরিমাণটাকে কোন এককে প্রকাশ করছি? তাদের ভর দিয়ে প্রকাশ করছি। 100 গ্রাম কথার অর্থ হলো এখানে দ্রবণের পরিমাণটা 100 ভাগ অর্থাৎ 100 গ্রাম। তাহলে আমরা বলতে পারি কি যে আমার যে দ্রবণটা প্রস্তুত হলো অর্থাৎ 100 গ্রাম দ্রবণটা প্রস্তুত হলো, তার পার্সেন্টেজ কনসেন্ট্রেশন বা পার্সেন্ট কনসেন্ট্রেশনটা কত হবে? অর্থাৎ এই দ্রবণের গাঢ়ত্ব আমরা বলতে পারি 10%। তার মানেটা কি? 10% কথা অর্থ হচ্ছে পার্সেন্টেজ মানে 100 গ্রাম দ্রবণ কিসে প্রকাশ করেছে? গ্রামে, অর্থাৎ ভরে। সেই কারণে আমরা এখানে লিখলাম কি W/W, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবের পরিমাণ বা চিনির পরিমাণটা আছে কিসে? এখানে ভর এককে 10 গ্রাম আমরা লিখেছি। একই রকম ভাবে দ্রবণের পরিমাণটাকে আমরা কি লিখেছি? সেখানে আমরা গ্রাম এককে লিখেছি, অর্থাৎ ভর দ্বারাই প্রকাশ করেছি বা মাস দ্বারা প্রকাশ করেছি। সেই কারণে আমরা বলতে পারি কি এই ক্ষেত্রে দ্রবণের গাঢ়ত্ব 10% W/W, যেখানে দ্রাবের পরিমাণও ভরে প্রকাশ করা হয়েছে এবং দ্রবণের পরিমাণও ভরে প্রকাশ করা হয়েছে। 10% কথার অর্থ আমরা আশা করি সকলেই বুঝতে পেরেছি। মোট 100 ভাগ দ্রবণের মধ্যে বিশুদ্ধ দ্রাবের পরিমাণ 10 ভাগ অর্থাৎ 10 গ্রাম। তাহলে আমরা একই রকম ভাবে W/W পরিবর্তে আমরা অন্যরকম ভাবেও করতে পারি। তো দেখি আমরা কোন কোন ভাবে করতে পারি। আমরা পুনরায় আমাদের ছবিটার দিকে লক্ষ্য করে দেখি। আমরা র্যান্ডামলি এখানে কিছু জলের পরিমাণ নিয়েছি। আমরা এক্স্যাক্টলি জানি না এখানে জলের পরিমাণটা কত। আমরা ধরে নিচ্ছি এটা XML ml, অর্থাৎ আমরা এই জলের পরিমাণটাকে বা বিশুদ্ধ দ্রাবক বা সলভেন্টের পরিমাণটাকে আমরা এখানে ml বা তার আয়তনের এককে আমরা প্রকাশ করেছি। এবং এখানে বিশুদ্ধ যে দ্রাব আছে বা সলিউট আছে অর্থাৎ চিনি, তার এককটাকে আমরা গ্রামে প্রকাশ করেছি, অর্থাৎ মাস বা ভর দ্বারা প্রকাশ করেছি। তো জলের ভিতরে চিনিটাকে দ্রবীভূত করার পরে যে আমরা দ্রবণটা পেলাম, আমরা মনে করছি যে দ্রবণটা তৈরি হলোই মোটের উপর 100 ml। আমরা জানি না এখানে জলটা কত ml নিয়েছিলাম এক্স্যাক্টলি। তো ধরে নিচ্ছি যে জলটা আমরা এমন পরিমাণে নিয়েছি যেখানে চিনিটা দ্রবীভূত করার পর মোট আয়তনটা দাঁড়ায় কত? 100 ml। তাহলে একই রকম ভাবে যদি আমরা এখানে প্রকাশ করে থাকি, তাহলে একই রকম আবার আমরা দেখতে পাচ্ছি যখন আমরা পার্সেন্ট কনসেন্ট্রেশন যখন আমরা বের করব, তখন একই রকম ভাবে যে ভগ্নাংশের উপরে যেটা আমরা লব বলে থাকি, লব এবং হরের দিকে একটু খেয়াল করে দেখি যে লবে যেটা আছে বিশুদ্ধ দ্রাবের পরিমাণ অর্থাৎ বিশুদ্ধ চিনির পরিমাণ, এবং হরে কি আছে? দ্রবণের পরিমাণ। কিন্তু আগেরটার থেকে পার্থক্যটা কোথায়? যে আগেরটার ক্ষেত্রে আমরা দ্রবণটাকেও নিয়েছিলাম গ্রামে অর্থাৎ ভরে, কিন্তু আমরা এখানে দ্রবণটাকে নিয়েছি আমরা কিসে? আয়তনে অর্থাৎ ml এ। কিন্তু দ্রাবের পরিমাণটা আগের মতোই আমরা গ্রামেই নিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এগেন 10%।
পুনরায় 10%। কিন্তু পার্থক্যটা কি, আগের ক্ষেত্রে ছিল 100 গ্রাম দ্রবণে, কিন্তু এখন সেটা দাঁড়াচ্ছে 100 ml দ্রবণে। অর্থাৎ 100 আয়তন দ্রবণ যদি আমরা নিয়ে থাকি, তার মধ্যে বিশুদ্ধ দ্রাব্য বা এক্ষেত্রে বিশুদ্ধ চিনি কতটুকু আছে, 10 গ্রাম পরিমাণ মতো আছে। আচ্ছা, যদি এমনটা হতো যে আমরা এখানে 10 গ্রাম চিনি না নিয়ে যদি আমরা 30 গ্রাম যদি চিনি নিতাম, অর্থাৎ 30 গ্রাম চিনি দ্রবীভূত করার পর যদি মোট আয়তনটা 100 ml দাঁড়াতো, তাহলে সেই ক্ষেত্রে তার পার্সেন্ট কনসেন্ট্রেশন কত হতো? সেই ক্ষেত্রে আমরা বলতাম কি 30% W/V। W/V অর্থাৎ উপরে যেটা W, যেটা মাসকে বোঝাচ্ছে সেটা কার পরিমাণ, দ্রাবের পরিমাণ, এবং নিচে যেটা V বা ভলিউম বা আয়তনকে বোঝাচ্ছে সেটা হচ্ছে তার বিশুদ্ধ দ্রবণের পরিমাণ। তো একই রকম ভাবে আমরা এটাকে V/V অর্থাৎ আয়তন বাই আয়তন এইভাবে প্রকাশ করতে পারি। তো আমরা যদি ধরে নিই কথার কথা, আমরা পরবর্তী একটা দ্রবণ আমরা তৈরি করছি, যেখানে র্যান্ডামলি আমরা একই রকম ভাবে XML আমরা বিশুদ্ধ জল বা বিশুদ্ধ আমরা দ্রাবক বা সলভেন্ট আমরা নিয়েছি, এবং তার সঙ্গে আমরা দ্রবণ তৈরি করার চেষ্টা করছি অ্যালকোহল দিয়ে, যেখানে আমরা ধরে নিয়েছি র্যান্ডামলি কোনো একটা নাম্বার, যে 17 ml আমরা অ্যালকোহল নিয়েছি, এবং জলের সঙ্গে মেশানোর পর মোট দ্রবণের পরিমাণটা দাঁড়াচ্ছে 100 ml। খুব স্বাভাবিক, যদি আমরা আয়তনের সংরক্ষণ নীতি যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা বুঝতে পারছি যেখানে জলের পরিমাণটা ml হবে, তবেই তো জল 83 এবং অ্যালকোহল 17 ml। তা টোটাল যদি আমরা একসঙ্গে যুক্ত করি, তাহলে মোট আয়তনটা কত দাঁড়াবে, 100 ml। তাহলে এখানে আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি তো, যে দ্রবণের যে পরিমাণ তাকে আমরা প্রকাশ করছি কি দ্বারা, আয়তন দ্বারা, এবং এখানে যে বিশুদ্ধ দ্রাব্য বা সলিউট তার পরিমাণটাকে কি দ্বারা আমরা ডিনোট করছি বা কি দ্বারা প্রকাশ করছি আমরা, এগেন আয়তন বা ml দ্বারা। তাহলে এই ক্ষেত্রে আমরা পার্সেন্ট কনসেন্ট্রেশন আমরা কত বলবো, অর্থাৎ এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি পার্সেন্ট কনসেন্ট্রেশন বিশুদ্ধ দ্রাবের পরিমাণ ml অর্থাৎ আয়তনে, 17 ml অ্যালকোহল বাই 100 ml দ্রবণ অর্থাৎ 17%। V/V, V/V কথার অর্থ আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, অর্থাৎ দ্রাবের পরিমাণও আয়তনে এবং দ্রবণের পরিমাণও আয়তনে প্রকাশ করা হয়েছে। তো আমরা একবার দেখে নিই ব্যাপারটা। ওকে, গুড। তাহলে যদি আমরা এমনটা বলি, দ্রবণটাকে আমরা বারবার 100 মিলি তৈরি করব, যদি আমরা ভিন্ন কোনো আয়তন বা ভিন্ন কোনো গ্রামে যদি আমরা তৈরি করি, তো সেই ক্ষেত্রে কি আমরা এটাকে বের করতে পারবো না? তো চলো আমরা ছোট্ট একটা উদাহরণ দেখে নিই, যেখানে র্যান্ডামলি আমরা অন্য কোনো ইউনিট আমরা এখানে নেব, যাতে দ্রবণের পরিমাণটা 100-র পরিবর্তে অন্য কোনো আয়তন বা ভরে প্রকাশ করে থাকি। আমরা এখানে একটা দ্রবণ তৈরি করেছি, যে দ্রবণের ক্ষেত্রে আমরা অ্যালকোহল নিয়েছি, সেটা আমরা নিয়েছি 40 ml, এবং আমরা বিশুদ্ধ জল নিয়েছি, তার পরিমাণটা আমরা নিয়েছি এখানে 120 ml। তাহলে খুব স্বাভাবিক, যদি এটা আদর্শ দ্রবণ হয়ে থাকে, অর্থাৎ যদি এখানে আয়তনের সংরক্ষণ নীতি যদি বজায় থাকে, তাহলে দ্রবণটা তৈরি কত হবে, দ্রবণটা তৈরি হবে আমাদের 100 ml। তাহলে এই ক্ষেত্রে পার্সেন্ট কনসেন্ট্রেশনটা তাহলে কত দাঁড়াবে? তাহলে একই রকম ভাবে যদি আমরা এখানে বলে থাকি মোট দ্রবণ মোট দ্রবণের পরিমাণটা কত, মোট দ্রবণের পরিমাণ 160 ml অর্থাৎ আয়তনে। আচ্ছা, মোট দ্রাবের পরিমাণটা এখানে কত, 40 ml।
এটাও ভি। তাহলে যদি আমরা ঐকিক নিয়মে যদি আমরা এটাকে প্রকাশ করার চেষ্টা করি বা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে কি দাঁড়ায় দেখো। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই ক্ষেত্রে যেখানে আমরা 160 ml দ্রবণ তৈরি করেছি বিশুদ্ধ 40 ml অ্যালকোহল দিয়ে বা 40 ml বিশুদ্ধ দ্রাব্য দিয়ে, একই গাঢ়ত্বকে যদি আমরা তৈরি করতাম 100 ml এর দ্রবণের জন্য, তাহলে সেক্ষেত্রে কি হতো, 100 ml দ্রবণ প্রস্তুত করতে গেলে 25 ml আমার অ্যালকোহল প্রয়োজন হতো। অর্থাৎ 160 ml দ্রবণের গাঢ়ত্ব যত হবে, একই গাঢ়ত্ব দাঁড়াতো যদি আমরা 100 ml দ্রবণ প্রস্তুত করার জন্য 25 ml অ্যালকোহল যদি আমরা ব্যবহার করতাম। তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ 40 ml অ্যালকোহল এবং 120 ml জলের ক্ষেত্রে আমরা পার্সেন্ট কনসেন্ট্রেশনটা কত বলবো, 25%, ভি বাই ভি, যেহেতু দুটোই আয়তন আমরা প্রকাশ করেছি। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি ব্যাপারটা কিরকম। আচ্ছা, বুঝে যদি থাকি তাহলে তোমাদের সকলের জন্য একটা টাস্ক থাকছে, অর্থাৎ যাকে আমরা বলে থাকি বাড়ির কাজ থাকছে। তো বাড়ির কাজটা একবার লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা সকলে একই নিয়মে একটু করার চেষ্টা করবে। তাহলে প্রশ্নটা আমরা কি লিখলাম, 120 ml দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত থাকলে তার শতকরা মাত্রা কত হবে, অর্থাৎ পার্সেন্ট কনসেন্ট্রেশন কত হবে। তাই প্রশ্নটা আমরা সবাইকে লুক আউট করে নিই, সবাই আমরা চেষ্টা করব এবং অ্যান্সারটিকে আমরা কমেন্টে জানানোর চেষ্টা করব। তাহলে আমরা চলে যাই পরবর্তী একক, যেটা আমরা মোলারিটি দ্বারা প্রকাশ করে থাকি। মোলারিটি, এই কথার মধ্যে মোল সংখ্যা বা মোল ব্যাপারটা আছে। তো আমরা সকলেই জানি মোল কাকে বলে। মোল কথার অর্থই হলো, আমরা যখন কোনো একটা বিশুদ্ধ পদার্থকে নিই, তো যদি বিশুদ্ধ পদার্থ যদি আমরা ওজন করি, অর্থাৎ যদি তার আমরা ভরকে যদি পরিমাপ করি, এবং যদি আমাদের কাছে ক্ষমতা থাকতো যে সেই বিশুদ্ধ পদার্থের অণুগুলিকে ইন্ডিভিজুয়ালি আমরা একটা একটা করে তুলে যদি আমরা ওজন করতে পারতাম, তবে ওই বিশুদ্ধ পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক অণুর যেটা ভর হতো, সেটাকেই বলা হয় ওই পদার্থের মোল সংখ্যা। যেমন খুব স্বাভাবিকভাবেই আমরা কি জানি, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, এটার আণবিক ভর আমরা কত জানি, 40। তাহলে এটার আণবিক ভর যদি 40 হয়ে থাকে, তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইড মানে আমরা কি বুঝি, 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড। অর্থাৎ যদি আমরা অ্যাভোগাড্রোর সংখ্যক অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 এতগুলি যদি সোডিয়াম হাইড্রক্সাইডের অণুকে যদি আমরা একত্র নিয়ে যদি তার আমরা ভরকে যদি আমরা মেপে থাকি, তাহলে তার ভরটা আমরা কত পাবো, 40 গ্রাম পাবো। একই রকম ভাবে যদি আমরা সালফিউরিক অ্যাসিড যদি আমরা নিই, অর্থাৎ H2SO4, তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা কত জানি, 98। তো 98 কথার অর্থ হচ্ছে এটাই, যদি আমরা 1 মোল পরিমাণ বা অ্যাভোগাড্রোর সংখ্যক পরিমাণ যদি আমরা সালফিউরিক অ্যাসিডের অণু যদি আমরা নিয়ে থাকি, তাহলে তার ভরটা কত দাঁড়াবে, একই রকম ভাবে 98 গ্রাম, অর্থাৎ যেটা তার আণবিক ভর। ঠিক, তো মোলারিটি ব্যাপারটা কি, চলো আমরা তাহলে জেনে নিই।
এটাকে আমরা সাধারণত প্রকাশ করে থাকি নাম্বার অফ মোল অফ পিওর সলিউট ইন 1 লিটার সলিউশন। কি বললাম? নাম্বার অফ মোল অফ পিওর সলিউট পার 1 লিটার অর 1000 ml সলিউশন। অর্থাৎ সোজা ভাষায় আমরা বলতে পারি যে 1 লিটার দ্রবণে বিশুদ্ধ দ্রাব্য কত মোল আছে। কেমনটা? তাহলে আমরা একবার দেখে নিই যে আমরা মোলারিটিকে কিভাবে প্রকাশ করে থাকি। আশা করি আমরা সকলে দেখে নিয়েছি মোলারিটি কিভাবে প্রকাশ করা হয়। আমরা সরাসরি একটা উদাহরণে যাব এবং আমাদের এই বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি র্যান্ডামলি আমরা কিছু পরিমাণ জল নিয়েছি এবং তাতে আমরা 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড বা H2SO4 আমরা দ্রবীভূত করেছি। তো ব্যাপারটা কিরকম? অর্থাৎ দ্রবণটা এমনভাবে প্রস্তুত করলাম যাতে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড ওই জলের মধ্যে দ্রবীভূত করার পর দ্রবণের মোট আয়তন দাঁড়ায় 1 লিটার বা 1000 ml। তাহলে এখন এই যে পাত্রটা অর্থাৎ দ্রবণের যে পাত্রটা রয়েছে এই পাত্রের মধ্যে মোট দ্রবণের পরিমাণটা কত? 1 লিটার। আচ্ছা, এই 1 লিটার দ্রবণের মধ্যে নিশ্চয়ই বিশুদ্ধ দ্রাবক হিসাবে সালফিউরিক অ্যাসিড সেটাও বর্তমান। এর মধ্যে সালফিউরিক অ্যাসিড, পিওর সালফিউরিক অ্যাসিড কতটুকু আছে? 49 গ্রাম। তাহলে এটার গাঢ়ত্বকে আমরা এইভাবে বলতে পারতাম যে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড পার 1000 ml সলিউশন। কিন্তু আমরা এখানে দ্রাবের পরিমাণটা ভর বা গ্রামে প্রকাশ না করে সেটাকে মোলে প্রকাশ করব। তাহলে এখন 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড কত মোল সালফিউরিক অ্যাসিড হয়? যেহেতু 1 মোল সালফিউরিক অ্যাসিড অর্থাৎ 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, তাহলে সেই অর্থে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে হলো হাফ মোল সালফিউরিক অ্যাসিড বা 0.5 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে সোজা ভাষায় আমরা বলতে পারি কি অর্থাৎ প্রস্তুত করা দ্রবণের ভিতর 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড বলাও যা 0.5 মোল সালফিউরিক অ্যাসিড বলাও একই ব্যাপার। তাহলে এটার গাঢ়ত্বকে যখন আমরা গ্রামে না প্রকাশ করে মোলে প্রকাশ করব তখন এর মোলারিটি কত দাঁড়াবে? 1000 ml দ্রবণের মধ্যে কত মোল দ্রাব্য আছে? এখানে হাফ মোল বা 0.5 মোল। তার মানে কি বলবো? এই দ্রবণের গাঢ়ত্ব মোলারিটি এককে কত হবে? 0.5 মোলার, যেটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করে থাকি। কি দ্বারা? ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? বা এই দ্রবণটাকে আমরা বলতে পারবো 0.5 মোলার সলিউশন। আচ্ছা, এখন যদি আমরা এই পাত্র থেকে কিছু পরিমাণ দ্রবণ অন্য একটা পাত্রতে নিই তবে কি তার মোলারিটির কি পরিবর্তন ঘটবে? আচ্ছা, মোলারিটি তো একটা গাঢ়ত্ব, তো আমরা সকলেই জানি যে গাঢ়ত্বের কখনো পরিবর্তন ঘটে না। মানে এই পাত্রের ক্ষেত্রে এই দ্রবণের যেটা গাঢ়ত্ব থাকবে বা ঘনত্ব থাকবে, যদি আমরা এখান থেকে কিছু পরিমাণ দ্রবণ ছোট অন্য কোনো পাত্রতে একটু ঢেলে নিই, আচ্ছা মনে করি আমরা 20 ml ঢেলে নিচ্ছি, তাহলে তার গাঢ়ত্ব বা ঘনত্ব সেটা তো একই থাকবে। তাই আমরা বলতে পারি কি, যখনই আমরা মোলারিটি দ্বারা প্রকাশ করব তখন সর্বদা মাথায় রাখতে হবে এই মোলারিটি এককটি সর্বদা 1000 ml দ্রবণের জন্যই কিন্তু প্রযোজ্য।
এই ml পরিমাণটাকে আমরা পরিবর্তন করে অন্য যে কোনো ml আমরা বা যে কোনো আয়তনে নিয়ে যেতে পারি, কিন্তু যখনই আমরা মোলারিটি কথাটা উল্লেখ করব তখন মাথায় রাখতে হবে সর্বদা এটা 1000 ml দ্রবণের সাপেক্ষেই নির্ণয় করা হয়। তাহলে একই রকম ভাবে যদি আমরা অন্য একটা উদাহরণকে যদি আমরা নিয়ে থাকি, তবে আমরা দেখে থাকি যেটা কেমন হতে পারে। আড়াইশো ml দ্রবণে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে তার মোলারিটি কত হবে? তাহলে চলো আমরা একই রকম ভাবে আমরা একটু দেখে নিই। যেটা দ্রবণটা আমাদের দেওয়া আছে সেটা 250 ml, তার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 2 গ্রাম। যদি আমরা এই দ্রবণটাকেই 1000 ml তৈরি করতে চাই, অর্থাৎ কেউ আমাকে বললো যে একই গাঢ়ত্বের দ্রবণ তৈরি করে দাও, কিন্তু মাথায় রাখতে হবে তার গাঢ়ত্ব বা ঘনত্ব যাতে একই রকম থাকে। তা আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষারটাকে বাদ দিয়ে একটু রিয়েল লাইফে ব্যবহার করে থাকা চিনির শরবত বা চিনির দ্রবণের দিকে আমরা তাকিয়ে দেখি তো। যদি বাড়িতে এমনটা বলা হয় যে 1 গ্লাস শরবত তৈরি করো এবং 1 গ্লাস শরবত তৈরি করার ক্ষেত্রে 2 চামচ করে তুমি চিনি দিবে। এখন হঠাৎ করে বলা হলো কিনা বাড়িতে কিছু আত্মীয় স্বজন হঠাৎ করে বেশি আসলো, তোমাকে বলা হলো যে না এখন 1 গ্লাস শরবতে কাজ হবে না বা 1 গ্লাস চিনির দ্রবণে কাজ হবে না, সেই দ্রবণটাকে এখন 5 গ্লাস তৈরি করতে হবে। তাহলে তুমি এখন কি করবে? একটা বড় পাত্রতে যদি 5 গ্লাস জল তুমি ঢেলে নাও, তবে কি তুমি সেই পাত্রের মধ্যে 2 চামচে কি চিনি যোগ করবে? তাহলে আমি বুঝতে পারছি তাহলে তার মিষ্টতা অনেকটা কমে যাবে, হ্যাঁ কি না? তাহলে মিষ্টতা বা গাঢ়ত্ব সেটা যদি আমরা বজায় রাখতে চাই, তাহলে কি করব? খুব সাধারণভাবে বুঝতে পারছি কি যে 1 গ্লাস দ্রবণের জন্য বা 1 গ্লাস জলের জন্য যদি আমরা 2 চামচ চিনি অ্যাড করে থাকি, তাহলে 5 গ্লাস জলের জন্য নিশ্চয়ই 5 গুণ চিনি, অর্থাৎ 5 দুগুণে 10 চামচ চিনি আমাদেরকে অ্যাড করতে হবে। তো খুব স্বাভাবিকভাবে এক্ষেত্রেও তাই 250 ml দ্রবণের ক্ষেত্রে যদি 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা ব্যবহার করে থাকি, তাহলে একই গাঢ়ত্বের যদি আমরা 1000 ml যদি দ্রবণ তৈরি করতে যাই, তাহলে নিশ্চয়ই আমরা 2 গ্রাম এখানে অ্যাড করব না। তাহলে কত গ্রাম অ্যাড করব আমরা এক্ষেত্রে? নিশ্চয়ই তার 4 গুণ। কিভাবে? অর্থাৎ একই গাঢ়ত্বের যদি আমরা 1000 ml দ্রবণ তৈরি করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে 8 গ্রাম। অর্থাৎ 250 গ্রাম দ্রবণের ক্ষেত্রে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ়ত্ব যা হবে, 1000 ml দ্রবণের ক্ষেত্রে 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেও তার গাঢ়ত্ব সেম হবে বা একই হবে। তাহলে এই ক্ষেত্রে 1000 ml এর ক্ষেত্রে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে? 8 গ্রাম। তাহলে তার মোলারিটি কত হবে? নিশ্চয়ই 8 মোলার। আচ্ছা তাই হবে কি? আচ্ছা নিশ্চয়ই না, এটা 8 গ্রাম, অর্থাৎ তার মাসটাকে প্রকাশ করা হয়েছে, ভরটাকে প্রকাশ করা হয়েছে। আমরা মোলারিটির ক্ষেত্রে কি প্রকাশ করব? ভরকে নয়, বরং সেই ভর কত মোলকে প্রকাশ করছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার মাস কত বা আণবিক ভর কত? আমরা নিশ্চয়ই জানি 40। তাহলে 40 যদি হয়, তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কত মোল হয়? নিশ্চয়ই 1 মোল হয়। তাহলে আমার যে গিভেন সলিউশন 1000 ml যে সলিউশনটা আমরা তৈরি করব, সেই 1000 ml সলিউশনে তাহলে কত মোল আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে? 8/40 মোল। অর্থাৎ 40 গ্রাম যদি 1 মোলকে বোঝাই, তাহলে 8 গ্রাম 8/40 মোলকে বোঝাবে। তাহলে 8/40 মোল মানে কত হয়?
1/5 মোল। তাহলে আমরা সোজা কথায় এখানে আমরা কি বলতে পারি যে 250 ml দ্রবণে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, যা 1000 ml দ্রবণে 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, একই ব্যাপার। আর 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 1/5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা বলতে পারি কি যে 1000 ml দ্রবণে বিশুদ্ধ দ্রাব্য সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হলো 1/5 মোল। তাহলে এই দ্রবণের মোলারিটি কত হবে? এই দ্রবণের মোলারিটি হবে 1/5 মোলার। তাহলে আমরা একবার দেখে নিই আমরা কিভাবে ব্যাপারটা ক্যালকুলেশন করলাম। আশা করি আমরা সকলে দেখে নিয়েছি। তো যদি আমরা র্যান্ডামলি যে কোনো আয়তন যদি আমরা এখানে নিয়ে নিই বা যে কোনো ভর যদি আমরা এখানে নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা মোলারিটির সূত্রকে কিভাবে প্রকাশ করব সেটা আমরা একবার দেখে নিই। আমরা র্যান্ডামলি একটা আয়তন ধরে নিয়েছি যেটা ভি লিটার, দ্রবণটার আয়তন ভি লিটার আমরা নিয়ে নিয়েছি, এবং সেই দ্রবণের ভিতরে যে বিশুদ্ধ দ্রাবকটা আছে র্যান্ডামলি যে কোনো কিছু একটা হতে পারে, অ্যাসিড হতে পারে, ক্ষার হতে পারে, লবণ হতে পারে, যে কোনো কিছু একটা হতে পারে। আমরা যেই পদার্থটাকে নিব তার নিশ্চয়ই ভর থাকবে, আমরা ভরটা ওজন করে আমরা দিব। সেটা 1 গ্রাম হতে পারে, 2 গ্রাম হতে পারে, 3 গ্রাম হতে পারে, অথবা র্যান্ডামলি যে কোনো সংখ্যা হতে পারে। তো আমরা যেই পদার্থটাকে সেখানে আমরা নিব তার নিশ্চয়ই আণবিক ভর থাকবে। কথার কথা আমি যদি বলি যে আমরা NaCl লবণটা সেখানে দ্রবীভূত করার চেষ্টা করছি জলের ভিতরে, চেষ্টা করতে হবে না, অটোমেটিক্যালি গুলে যাবে বা দ্রবীভূত হয়ে যাবে। তাহলে NaCl বা লবণের আণবিক ভর আছে কি নেই? অবশ্যই আছে। তাহলে আমি যদি 10 গ্রাম NaCl যদি আমরা নিই, তো 10 গ্রাম NaClটাকে আমরা মোলে প্রকাশ করতে পারি কি পারি না? অবশ্যই পারি। তাহলে তাই যদি হয় তাহলে র্যান্ডামলি নেওয়া একটা কোনো দ্রবের যে ডব্লু গ্রাম আমরা নিয়েছি, সেই ডব্লু গ্রামটাকে মোলে প্রকাশ করতে পারবো কি পারবো না? যেহেতু তার আণবিক ভরটা দেওয়া আছে কত, m, তাহলে বলতে পারি কি অর্থাৎ খুব স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে ভি লিটার আমরা দ্রবণটা নিয়েছি, সেখানে ডব্লু গ্রাম দ্রাব্য বলাও যা, W/M মোল দ্রাব্য বলাও একই ব্যাপার। অর্থাৎ ওই দ্রাবের পরিমাণটা কখনো আমরা গ্রামে প্রকাশ করছি, কখনো আমরা মোলে প্রকাশ করছি, ব্যাপারটা তো একই। তাহলে এক্ষেত্রে আমরা মোলে কেন প্রকাশ করলাম? মোলারিটিতে মোল সংখ্যাটা লাগবে সেই জন্য। এখন এই যে মোলের পরিমাণটা আমরা নির্ধারণ করলাম, এত মোল অর্থাৎ W/M মোল দ্রাব্য কত লিটারের মধ্যে দ্রবীভূত আছে? ভি লিটার দ্রবণের মধ্যে দ্রবীভূত আছে। কিন্তু মোলারিটি নির্ধারণের জন্য আমরা কত লিটার দ্রবণকে আমরা এখানে প্যারামিটার ধরি? অবশ্যই 1 লিটার। তাহলে চলো আমরা একবার দেখি। তাহলে দেখি তো এই দ্রবণটা ভি লিটার না হয়ে যদি 1 লিটার যদি হতো, তাহলে তার মোল সংখ্যা কত দাঁড়াতো? তার মোল সংখ্যা দাঁড়াতো W/M ইন্টু ভি মোল। আর আমরা তো সবাই জানি যে 1 লিটার দ্রবণে যত মোল থাকে সেটাই তো ওই দ্রবণের মোলারিটি। তাহলে আমরা সূত্র আকারে কি লিখতে পারি? যে কোনো দ্রবণের মোলারিটি অর্থাৎ
তা আমরা দেখতেই পাচ্ছি যে যে কোনো দ্রবণের ক্ষেত্রে তার মোলারিটির ফর্মুলা বা তার সূত্রটা কি হবে, মোলারিটি ইকুয়াল টু W/m ইন্টু ভি। যেখানে ডব্লু কথার অর্থ কি, ডব্লু কথার অর্থ হচ্ছে কি, আমরা যত গ্রাম পরিমাণ, সেটা র্যান্ডামলি যে কোনো গ্রাম হতে পারে, যত গ্রাম পরিমাণ বিশুদ্ধ দ্রাবক আমরা সেই দ্রবণ প্রস্তুত করার জন্য ব্যবহার করেছি। এমটা কি, এমটা হলো সেই বিশুদ্ধ দ্রাব বা সলিউটের আণবিক ভর, এবং ভিটা কি, ভিটা হলো যত লিটার আমরা দ্রবণ প্রস্তুত করেছি, এটা ভিটা হচ্ছে তার পরিমাণ। তাহলে চলো আমরা দেখে নিই মোলারিটি সূত্র আমরা কিভাবে প্রকাশ করতে পারি। আশা করি আমরা সকলে দেখে নিয়েছি। তাহলে এই রিলেটেড একটা প্রশ্ন আবার সবার জন্য আমি দিয়ে দিচ্ছি, সবাই আমরা চেষ্টা করব এবং কমেন্ট বক্সে তার উত্তরটা জানানোর চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রশ্নটা একবার দেখে নিই। যেহেতু আমরা ইতিপূর্বে পার্সেন্ট কনসেন্ট্রেশন একক সেটাও শিখলাম, তাই আমরা একই প্রশ্নের জন্য দুই রকম উত্তর করার চেষ্টা করব। অর্থাৎ আমরা দ্রবণটা নিয়েছি 100 ml, বিশুদ্ধ যে দ্রাবক অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা আমরা নিয়েছি 1 গ্রাম। তবে ওই দ্রবণের মোলারিটি কত হবে এবং একই সঙ্গে ওই দ্রবণের পার্সেন্ট কনসেন্ট্রেশন অর্থাৎ শতকরা মাত্রা কত হবে, সবাই আমরা একটু দেখার বা সেটাকে সমাধান করার চেষ্টা করব। তো প্রশ্নটা চলো আমরা সবাই একবার দেখে নিই। তো আমরা ইতিমধ্যে কি কি শিখলাম, আমরা ইতিমধ্যে শিখলাম দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের দুটি একক সম্পর্কে, একটা শিখেছি পার্সেন্টেজ বা পার্সেন্ট কনসেন্ট্রেশন সম্পর্কে, একটা আমরা শিখেছি মোলারিটি সম্পর্কে। আমরা বিস্তারিত অন্যান্য যে সমস্ত এককগুলো সম্পর্কে জানলাম তাদের সম্পর্কে বিস্তারিত আমরা শিখব পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো, যাতে আমি বা আমরা আরো বেশি উৎসাহ পাই তোমাদের কাছে নতুন নতুন এই ভিডিওগুলিকে আনার জন্য। এছাড়া সকলকে বলে রাখছি যে এই সমস্ত ক্লাসগুলির যে লিখিত নোট সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে এবং সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।